2 ঘন্টা শুনবে, আবার পরবর্তী একটা ডেট দেবে। যদি চাকরি চলে যায় আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। তাদের তরফ থেকেও যেন পুরোটা করা হয়, নালে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে গেলাম। আমরা রাস্তায় বসে আছি কিসের জন্য? কারণ সিজিআই এর মোটিভ কোন দিকে তারা অবশ্যই বুঝেছে, তাহলে তারা সেই রকম প্রস্তুতি নিয়ে মাঠে নামবে। বলবো না ঠিক যে আশাবাদী, কারণ প্রথম কথা হচ্ছে এই যে ডেটটা পিছিয়ে গেল, এর ফলে কিন্তু আমরা আশা হতো। আমরা কোন রকম দুর্নীতির তালিকায় আমাদের নাম না থাকা সত্ত্বেও আমাদের চাকরি গেল। আমরা মানসিকভাবে শারীরিকভাবে একদম সম্পূর্ণ বিপর্যস্ত। এটা ভারতবর্ষের গণতন্ত্রের কাছে, ভারতবর্ষের ডেমোক্রেসির কাছে, ভারতবর্ষের সংবিধানের কাছে একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে থাকবে। দাদা, আমরা যেমনটা দেখতে পেলাম শেষবারের শুনানি মুলতবি, আবারও শুনানি পিছিয়ে গেল, কি বলবেন সে বিষয়ে? দেখুন, আমরা একই সাথে আশাবাদী এবং হতাশ দুটোই। আশাবাদী এই কারণে যে সুপ্রিম কোর্টে শুনানিটা হয়েছে, সবাই তাদের বক্তব্য রাখার সুযোগ পেয়েছে, আমরাও আমাদের বক্তব্য রেখেছি। সেই বক্তব্য অনুসারে আমরা এই অর্থেই আশাবাদী যে প্যানেলটা আমাদের দিকে যেহেতু কোনো অভিযোগ নেই, তাই আমাদের প্যানেলের কোনো ক্ষতি হবে না। কিন্তু একই সাথে আমরা হতাশ যে একের পর এক ডেট পাচ্ছি। 27শে জানুয়ারি আবার দুপুর 2টোর সময় ডেট দিয়েছে, ফলত পরে যে ডেট দিয়েছে আমরা এটুকু মনে করছি 27শে জানুয়ারি হয়তো আবার নতুন একটা ডেট পাবো, যেরকম 2 ঘন্টা শুনবে, আবার পরবর্তী একটা ডেট দেবে। আমরা প্রত্যেকে ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে কর্মরত, আমাদের স্কুলের একটা সরকারি রেজিস্টার আছে, সেখানে আমাদেরকে হিসাবটা বুঝিয়ে দিতে হবে। আমরা কতদিন এইভাবে খোলা আকাশের নিচে পড়ে থাকবো? আর এটাও তো বুঝতে পারছি না আমরা খোলা আকাশের নিচে পড়ে আছিই বা কেন? আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কলকাতা হাইকোর্ট আমাদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দিল না, পুরো প্যানেলটা খারিজ করে দিল। এখন আমাদের গিয়ে ওখানে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের বক্তব্য জানাতে হচ্ছে। এই পরিস্থিতি হলো কেন? সুপ্রিম কোর্টে তো এটা আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের চাকরি থাকবে কি থাকবে না, তা না করে পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়ে এখন সবার চাকরি নিয়ে টানাটানি করছে। এটা কলকাতা হাইকোর্টের থেকে আমরা প্রত্যাশা করিনি। তবে আমরা এক্সপেক্ট করছি 27 তারিখে এই শুনানি শেষ হবে এবং হয়তো তার 2-1 দিনের মধ্যেই রায় প্রদান করবে এবং রায় সেই আমাদের পক্ষেই আসবে, এই আশা আমরা করছি সুপ্রিম কোর্টের থেকে। যদি রায় আপনাদের পক্ষে না আসে, পরবর্তী আপনারা কি স্টেপ নিতে পারেন? দেখুন, হারাবার মতন আমাদের নতুন কিছু নেই। আমাদের চাকরিটা বর্তমানে সুপ্রিম কোর্টের স্টে অর্ডারের উপর টিকে আছে। হারাবার যেহেতু কিছু নেই, তাই কি করব আর কি করব না সেটা সহজেই অনুমেয়। যদি চাকরি চলে যায় আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। আজকে যে প্রফেশনেই থাকুক না কেন, তাদের যদি বিনা অপরাধে চাকরিটা চলে যায় তারা কি করবে আপনারাই একটু আন্দাজ করুন। তো আমরা আর এর বেশি কিছু বলছি না। আমাদের পরবর্তী সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের দিকে কি হয় সেদিকে তাকিয়ে আমরা পরে। সুপ্রিম কোর্ট তো বারংবার পিছিয়েই যাচ্ছে ডেট, তাহলে আপনারা কতদিন আর এই খোলা আকাশের নিচে থাকবেন? একটা কথা আছে যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তো আমাদের ন্যায় বিচার পেতে কোথাও আমরা বারংবার ধাক্কা খাচ্ছি। এই ন্যায় বিচার পেতে আমাদের এত দেরি কেন হবে? আমাদের অপরাধটা কি? কোন কর্তৃপক্ষের, বাক কমিটি, কলকাতা হাইকোর্ট, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ সরকার অথবা সিবিআই কেউ আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। তা সত্ত্বেও পুরো প্যানেলটা বাতিল। আজ আমরা রাস্তায় বসে আছি কিসের জন্য? আমাদের অপরাধ কি শুধু এটুকুই যে এই চাকরির পরীক্ষাটা আমরা দিয়েছিলাম? শিক্ষকতা শুধুমাত্র একটি চাকরি নয়, এটা একটা ভালোবাসার জায়গা। আপনারা জানেন শিক্ষকতার পেশায় আসতে গেলে মিনিমাম একটা নম্বরের রিকোয়ারমেন্ট থাকে। মূলত মেধাবী ছেলেমেয়েরা ছাড়া এই শিক্ষকতার পেশায় কেউ আসতে পারে না। এখানে অনেক রকমের আপনার একাডেমিক কোয়ালিফিকেশন লাগে। আমরা প্রত্যেকটা ধাপ পেরিয়ে যোগ্যতার প্রত্যেকটা মাপকাঠি উতরে আজ আমরা এখানে এসেছি। আমরা সুপ্রিম কোর্টের থেকে কি আশা করতে পারি যে তারাই বা কি ভাবছেন? এত লেন্দি কেন করছেন আমরা জানি না। সুপ্রিম কোর্টের এটা বোঝা উচিত, এটা শুধু 25-26 হাজার চাকরির বিষয় নয়, এটা এই রাজ্যে সেই 26 হাজার স্কুলের বিষয়, যে স্কুলে আমরা কর্মরত। আমাদের ছেলেমেয়েরা লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়ে তারা আমাদের না পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এভাবে আমরা আর এগিয়ে নিয়ে যেতে পারছি না। আমরা দ্রুত শুনানি করুক, এর দ্রুত নিষ্পত্তি করুক, আমাদের সুবিচার করুক, আমরা সসম্মানে আমাদের স্কুলে ফিরে যাই। দাদা, আবারও পিছিয়ে গেল শুনানি, আর শেষবার মুলতবি, এবার আর ডেট আরো পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টের উপর আস্থা রাখবেন কি করে?
না না, এটা তো স্বাভাবিক। আজকে তো 2টো থেকে শুনানি ছিল এবং সেক্ষেত্রে পুরো দিনটাই 2টো থেকে পুরো 4টে অবধি কিন্তু আমাদের শুনানিটাই হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখেছি আনটেন্টেডদের তরফ থেকে এবং টেন্টেডদের বোর্ড তরফ থেকেই পুরো সওয়াল জবাব চলেছে। এবং আনটেন্টেড মানে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের তরফ থেকে যারা সওয়াল করেছেন তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে যুক্তি তর্ক করে পুরো শুনানিটা করিয়েছেন এবং আমাদের কথাগুলো পুরো ভালোভাবে তুলে ধরেছেন। সিজিআই যে মন্তব্যটা করেছেন বা যে অবজারভেশন রেখেছেন যে আলটিমেটলি কিন্তু সেগ্রিগেশনটাই করতে হবে, টেন্টেড আনটেন্টেড আলাদা করতে হবে এবং সেক্ষেত্রে যে সিবিআই এর যে রিপোর্ট, বাক কমিটির রিপোর্ট, এসএসসির যে সাবমিশন, সেগুলোকেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমরা আশাবাদী থাকবো, আমরা পজিটিভ যে আজকের যে শুনানি হয়েছে সেটা পরবর্তীকালে আরো আর্গুমেন্ট হবে, আরো তর্ক হবে, আরো কাউন্টার চলবে এবং আলটিমেটলি সেগ্রিগেশনটা হবেই এবং আমরা যারা যোগ্যতা নিরীক্ষায় চাকরি পেয়েছি তারা নিশ্চয়ই সসম্মানে স্কুলে ফিরবো। অবশ্যই আমরা পুরো সওয়াল জবাবটা শুনেছি এবং সেক্ষেত্রে দেখলাম যে প্যানেল বাতিলের কিন্তু তেমন কোনো কেউ চাননি যে প্যানেল বাতিল হোক। এখানে সবাই চেয়েছেন ম্যাক্সিমামই যে সেগ্রিগেশনের পক্ষে রায় দেওয়া হোক। হ্যাঁ, টেন্টেডরা অবশ্যই ওএমআর ইস্যুটাকে তুলে ধরছেন যে ওএমআরটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে দেখতে চাইছি না, কারণ ওটা তো উদ্ধার হওয়া। কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পেয়েছি যে মানে সিজিআই যেটা চাইছেন যে ওএমআর এর জায়গায় যা যা রিপোর্ট আছে রিপোর্টের জায়গায় আমি চাই তুমি আলাদা করে দিচ্ছ কি দিচ্ছ না, এটার বেসিসেই সবকিছু হবে। আমরা আবার বলছি মানে আমাদের যারা এই দুর্নীতির জন্য দায়ী মানে রাজ্য শিক্ষা দপ্তর, এসএসসি বা পর্ষদ, রাজ্য সরকার সর্বোপরি, তারা যেভাবে 19 তারিখে লড়েছিল এরপরে নিশ্চয়ই তাদের কাছেও আবার শুনবে। আমরা চাইবো তারা যেন আটঘাট বেড়ে নামে, কারণ আর একবার হয়তো ওনারা বলতে পারবেন, সেটা যেন অবহেলাই না করেন, সেটার যেন যথেষ্ট যুক্তি তথ্য দিয়ে ওরা ঝাঁপিয়ে পড়ে। কারণ সিজিআই এর মনোভাব স্পষ্ট, উনি সেগ্রিগেশন চাইছেন, সেই সেগ্রিগেশনের পক্ষে যেন তারা সওয়াল করেন। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি, ওনাদের তরফ থেকেও যেন পুরোটা করা হয়, নালে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে গেব। দাদা, আমরা যেমনটা দেখলাম শেষবারে শুনানির মুলতবি এইবার আবারও পিছিয়ে গেল ডেট, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও কি সুপ্রিম কোর্টের উপর আস্থা হারাচ্ছেন আপনারা? দেখুন, আগে যে শুনানিটা ছিল সেটা আমরা সত্যি হতাশাগ্রস্ত হয়েছিলাম এই কারণে যে টোটাল শুনানি মানে কোনো পক্ষে শুনতে মানে আমরা পাইনি। কিন্তু এবারে যে বেলা 2টো থেকে টানা 2 ঘন্টা যে শুনানি হলো, বিভিন্ন রকম যে টেন্টেড আনটেন্টেড সকলের সওয়াল মানে শোনা গেল। কিন্তু আমাদের পক্ষে যেগুলো যে হাইকোর্টে যেগুলো আমরা বলতে পারিনি, যার কারণে হাইকোর্টে প্যানেলটা ক্যান্সেল করেছিল, যেটা আমাদের মনের কথাগুলো হাইকোর্টে কখনো বলতে পারিনি, যার কারণে এই ক্যান্সেলটা হয়েছে। এর জন্য আমরা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছি ন্যায় বিচার পাওয়ার জন্য। যেগুলো আমাদের লয়ারের মাধ্যমে আমাদের যেগুলো আমাদের মানে সমস্যা বা যেগুলো ক্যান্ডিডেট যেগুলো বলার কথা ছিল সেগুলো আমরা বলতে পারিনি। সুপ্রিম কোর্টে আমাদের লয়াররা সেগুলো বলেছে যে আমাদের সাদা খাতা নেই, আমাদের যে সিগনেচার, ওএমআর শিট, যেগুলো ইনভিজিলেটের সিগনেচার, সবগুলো কিন্তু আমরা প্রমাণ করতে পারবো যে আমাদের কোনো রকম দুর্নীতিতে আমার নাম নেই। ফলে আমাদের একটা কনফিডেন্স ছিল যে আজকে যে হেয়ারিংটা হলো সম্পূর্ণ আমরা আশাবাদী যে পরবর্তী হয়তো আর কয়েকটা বাকি আছে, তবে আমরা আশাবাদী এই কারণে যে আমরা ন্যায়ের পক্ষে আছি, আমাদের কোনো রকম দুর্নীতির নাম নেই, এটাই আমাদের প্লাস পয়েন্ট। অবশ্যই আমরা একটু বললাম আগের থেকে অনেকটা আমরা পজিটিভ এবং আশাবাদী আমরা ন্যায় বিচার পাবো। নেই হবে না, আমরা এটুকু বলতে পারি, কারণ আমরা 6 থেকে 7 বছর চাকরি করেছি। কোন আইনে বা কোন মানে ধারা দিয়ে বলবে যে এরা সম্পূর্ণ প্যানেলটা ক্যান্সেল হবে? যেহেতু আমাদের কোনো দুর্নীতির নাম নেই, সিবিআই বলুন, বাক কমিটি বলুন, যত ইনভেস্টিগেশন আছে সেখানে আমাদের কোনো নাম নেই। ফলে আমাদের হারানোর কিছু নেই। হয়তো ন্যায় বিচার পেতে হয়তো একটু সময় লাগে, কিন্তু আমরা ন্যায় বিচার পাবো। 19 তারিখে তারা আশা করছি কখনোই বলবে না, কারণ আজকে যে শুনানিটা হচ্ছে নিশ্চয়ই তাদের এসএসসি লয়ার পর্ষদ সকলেই তারা সেটা পর্যবেক্ষণ করেছে, কারণ সিজিআই এর মোটিভ কোন দিকে তারা অবশ্যই বুঝেছে, তাহলে তারা সেই রকম প্রস্তুতি নিয়ে মাঠে নামবে। দিদি, আমরা যেমনটা দেখতে পেলাম শেষবারে শুনানির মুলতবি এবং এইবারে আবারও ডেট পিছিয়ে গেল, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ঠিক কতটা আশাবাদী সুপ্রিম কোর্টের কাছে? আশাবাদী যেমন বলবো না ঠিক যে আশাবাদী, কারণ প্রথম কথা হচ্ছে এই যে ডেটটা পিছিয়ে গেল এর ফলে কিন্তু আমরা আশা হতো, কারণ আমাদের যে সংগ্রাম দেখুন, মানে এই যে সংগ্রাম আজকে যে পথে নামা তার কিন্তু কোনো কারণ নেই। ওই যে 22শে এপ্রিল যে শুনানিটা হয়েছিল 2024 সালে,
কিসের জন্য যে আমাদের প্যানেলটা বাতিল করা হলো, আমাদের যে কি দোষ, সেটা কিন্তু সেই প্রশ্নের উত্তর কিন্তু আজও নেই আমাদের কাছে। শুধু আমাদের কাছে নেই, কিন্তু কারোর কাছেই প্রশ্নের উত্তর নেই। যে দুর্নীতির জন্য আজকে আমাদেরকে এইভাবে পথে বসতে হলো, লড়তে হচ্ছে খোলা আকাশের নিচে, পরিবার পরিজন, আমার ছোট বাচ্চা সবার কাছ থেকে দূরে থেকে রাস্তায় দিন কাটাতে হচ্ছে, তার উত্তর কেন এটা আমাদেরকে ভোগ করতে হচ্ছে কেউ কিন্তু দিতে পারছে না। তো সেই দিক থেকে আমাদের এই যে কষ্টকর পরিস্থিতি, তার লাঘব কিন্তু আজকে হলো না, তার থেকে রেহাই কিন্তু আমরা পেলাম না। আমরা মানসিকভাবে শারীরিকভাবে একদম সম্পূর্ণ বিপর্যস্ত। তো এই শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার পরেও যে আমাদের এই আশার একটা আলো বা সুদিন আমরা ভেবেছিলাম হয়তো দেখবো আজকে, তো সেই দিনটা কিন্তু আমরা এখনো দেখতে পেলাম না। এই লড়াই আমাদের যোগ্যতার প্রমাণে শুধু লড়াই নয়, আজকে যে সমাজে এত বড় একটা দুর্নীতি হলো, সেই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমাদের স্বচ্ছতার লড়াই, সততার লড়াই। যে অন্যায় সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে, পরবর্তী প্রজন্ম কি শিক্ষা নেবে তার থেকে? কারণ আমরাই তো সমাজ গড়ার কারিগর। আমরা যদি আজকে শেখাতে না পারি, সেই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে না পারি, তাহলে তারা পরবর্তীকালে কি করবে, আমাদের থেকে কি শিখবে? তো সেই অন্যায়ের বিরুদ্ধে আমাদের ন্যায়ের লড়াই, তো আমাদের জীবন জীবিকা বাঁচানোর শেষ লড়াই, শেষ পর্যন্ত আমরা কিন্তু এটা লড়ে যাব এবং আশা রাখবো যেন আমাদের জয় অবশ্যই হয়, আমরা যেন জিতি। শুনানির ব্যাপারে যদি বলি, আজকে কোর্টের যে পরিবেশটি ছিল তাতে আমরা দেখলাম যে মহামান্য প্রধান বিচারপতি তিনি কিন্তু মনোযোগ দিয়ে প্রতিটি পক্ষের সমস্ত কথা শুনছেন, তার প্রয়োজনীয় যা তথ্য জানার তিনি সওয়ালের মাধ্যমে সেগুলি তিনি জেনে নিয়েছেন। তো আশা করবো যেন আগামী দিনেও তিনি এটি বুঝে, যেটা একেবারে ন্যায় বিচার, সত্যি যদি ন্যায়ের পথে প্রতিষ্ঠিত হতে হয় তিনি এই ব্যাপারটা অবশ্যই বুঝবেন, তিনি কোন রকম কোনো অন্যায় আমাদের সঙ্গে হতে দেবেন না এবং সেভাবে তিনি রায় দেবেন, যাতে এতগুলো নিরপরাধ মানুষ রাস্তায় বসে না যায়। এতগুলো মানুষের দেখুন, যদি চাকরি জীবন জীবিকার মৌলিক অধিকার আমাদের থেকে চলে যায়, তাহলে আমাদের কাছে হয়তো আর মৃত্যুবরণ ছাড়া কোনো উপায় থাকবে না, শেষ পর্যন্ত সামাজিক সম্মানটাই তো থাকবে না, মুখ দেখাতেই পারবো না মানুষের কাছে। তা এতগুলো মানুষের প্রাণ জীবন জীবিকা কিন্তু তিনি জলে ভাসিয়ে দিতে পারবেন না। দিদি, আমরা যেমনটা দেখলাম শেষবারে শুনানি মুলতুবি হয়েছিল, এইবার আবারও পিছিয়ে গেল তারিখ। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা তাহলে ঠিক কতটা আশাবাদী সুপ্রিম কোর্টের কাছে? সুপ্রিম কোর্টের কাছে আমরা আশাবাদী বলতে প্রথমত যে আমরা যে অবস্থান গত 27শে ডিসেম্বর থেকে চালিয়ে যাচ্ছি এবং আগামী 27শে জানুয়ারি ডেটটা দেওয়া হয়েছে, মানে ততদিনে আমাদের প্রায় 1 মাস হয়ে যাবে এখানে অবস্থানের। এবং এই খোলা আকাশের নিচে আমরা যারা এখানে দিদিমণিরা অনেকে এসছি, আপনারা দেখবেন আমরা ছোট বাচ্চাদের সাথে নিয়ে এসছি। আমাদের সহযোদ্ধা একজন, সে এখানে অবস্থানে অংশগ্রহণ করেছিল, সে বিকাশ ভবন অভিযানে গেছিল, তিনি প্রাণ হারিয়েছেন। মানে আমরা কতটা মানসিক যন্ত্রণার মধ্যে এখানে রয়েছি। আমরা চাইছি যে ডেটের পর ডেট আর না দিয়ে আমাদের একদম জাজমেন্ট দিতে হবে এবং আমরা সবাই এখানে যোগ্য, যারা এখানে অবস্থান করছি আমাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই। আমাদের বিরুদ্ধে যখন দুর্নীতির কোনো অভিযোগ নেই, আমরা কেন শাস্তি পাবো? আমাদেরকে আজকে বিদ্যালয় ছেড়ে কেন এসে খোলা আকাশের নিচে এসে দাঁড়াতে হবে? আমরা সসম্মানে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের কাছে ফিরে যেতে চাই এবং দ্রুত ফিরে যেতে চাই। আমরা চাই যে সুপ্রিম কোর্ট আমাদেরকে সঠিক বিচার দেবে এবং দ্রুত ন্যায় বিচার দেবে। এই আশা রেখে যতদিন না আমরা ন্যায় বিচার পাবো, এই অবস্থান চালিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে আমরা এখানে রয়েছি। দাদা, আমরা যেমনটা দেখলাম শেষবার শুনানি মুলতুবি হয়েছিল এবং এইবারে ডেট পিছিয়ে গেল আবার, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কতটা আশাবাদী সুপ্রিম কোর্টের কাছে? দেখুন, সুপ্রিম কোর্টের কাছে তো আমরা অবশ্যই আশাবাদী। আমি একটু শুরু থেকেই শুরু করছি। হাইকোর্টে যখন এই প্যানেলটা ক্যান্সেল হয়েছিল বা এর শুনানি চলছিল, তখন কিন্তু আমাদের তরফ থেকে কোনো পিটিশনার ছিলেন না, কোনো আইনজীবী ছিলেন না, যার ফলে আমরা আমাদের সপক্ষের কোনো যুক্তি খাড়া করতে পারছিলাম না। কিন্তু সুপ্রিম কোর্টে গত চিফ জাস্টিস মাননীয় চন্দ্রচূড় সাহেবের বেঞ্চেও একদিন পুরো ম্যারাথন শুনানি হয়েছে 10:30 থেকে 5টা পর্যন্ত। সেখানে আমরা আমাদের যুক্তি সাজিয়ে বলেছি এবং এই চিফ জাস্টিস মিস্টার খান্নার বেঞ্চেও আজকে প্রায় 2 ঘন্টা শুনানি হলো, 2টো থেকে 4টে পর্যন্ত। সেখানে বিভিন্ন পক্ষের আইনজীবী তাদের যুক্তি তুলে ধরেছেন। আমাদের পক্ষের আইনজীবীরা আমাদের সপক্ষে যথেষ্টভাবে তুলে ধরেছেন আমাদের যে পক্ষের যে প্রশ্নগুলো, এবং এটা কিন্তু একটা আশার বাণী এবং এটা কিন্তু একটা পজিটিভ দিক যে বিচারপতি সেগুলো মনোযোগ সহকারে শুনছেন। তো কোথাও না কোথাও শুনানি পিছলেও আমরা আশাহত নয়। এই কারণে আশাহত নয়, যখন আমরা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাই তখন দেখি আমরা ভুলের পার্সেন্টেজটা বেশি থাকে, এররের পার্সেন্টেজটা বেশি থাকে। কিন্তু যখন দেখলাম
যে সুপ্রিম কোর্টে শুনানিটা পিছিয়ে যাচ্ছে এবং একটা শুনানি প্রায় 2 ঘন্টা হওয়ার পরে আরেকটা ডেট দিচ্ছে, তো এক্ষেত্রে আমরা এটাই আশাবাদী যে পুরোপুরি শুনানিটা চিফ জাস্টিস শুনছেন, বিষয়টাকে ডাইজেস্ট করছেন এবং আশা করছি সেই বিষয়গুলো আগামী দিনে রায়ে প্রতিফলিত হবে। এবং আমরা আশাবাদী আছি যে ন্যায় বিচার আমাদের সাথে হবে, কারণ যদি আমরা আশাহত হই তাহলে শুধু আমরাই হেরে যাব না, এন্টায়ার সিস্টেমটাই হেরে যাবে। এই কারণে যে আমরা কোনো রকম দুর্নীতির তালিকায় আমাদের নাম না থাকা সত্ত্বেও আমাদের চাকরি গেল, এটা ভারতবর্ষের গণতন্ত্রের কাছে, ভারতবর্ষের ডেমোক্রেসির কাছে, ভারতবর্ষের সংবিধানের কাছে একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে থাকবে যে এই সমস্ত এত হাজার শিক্ষক শিক্ষিকাদের দোষটা কোথায়, তারা কেন পথে বসলো। তাই আমরা আশাবাদী আছি মাননীয় চিফ জাস্টিস 360 ডিগ্রি বিচার করে রায় দেবেন এবং এই রায় আমাদের পক্ষে যাবেন এবং দুর্নীতি নিপাত যাবে।